This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালে ইউরোপ থেকে দেশে ফিরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। নির্বাসনে ছিলেন তিনি এবং ফিরে এসেই ঘোষণা করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। কি দেখে মনে হয়েছিল তার? নেতাজি দেখেছিলেন যে যুদ্ধের সব ইন্ধন ওই বহির্বিশ্বে মজুত হয়ে রয়েছে, কায়েমি স্বার্থের সংঘাত রয়েছে, সব দেশ শক্তি বাড়িয়ে চলেছে। প্রয়োজন মানে বারুদ রেডি, শুধু একটা ওই দেশলাই কাঠির প্রয়োজন আর কি, একটা উপলক্ষ প্রয়োজন। এবার নেতাজির সেই কথা তখন কিন্তু কংগ্রেস সিরিয়াসলি নেয়নি, পাত্তাই দেয়নি। কিন্তু ওই ভবিষ্যৎবাণীটা 2 বছরের মধ্যে সত্যি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল। এই কথাটা বলছি মানে এতদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গের অবতারণা করছি, তার কারণ একই প্রশ্ন তো নতুন করে সবার মনের মধ্যে গুনগুন করতে শুরু করেছে। দ্বিতীয় তো হয়ে গেছে, তৃতীয়টা কবে হবে? 80 বছর ঠেকিয়ে রাখা গেছে। কিন্তু বিশ্বাস করুন, চারপাশে তাকিয়ে যা দেখছি, এই অস্ত্রের প্রতিযোগিতাটা যে জায়গায় পৌঁছে গেছে, তাতে এই তৃতীয় বিশ্বযুদ্ধটা যে আর কদিন ঠেকিয়ে রাখা যাবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আমেরিকা জানিয়েছে যে আগস্ট মাসে তারা পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছে। এবার দেখুন, আমেরিকার হাতে প্রচুর পরমাণু বোমা আছে, তারা আবার যদি একটা পরমাণু বোমার পরীক্ষা করে তাতে আর নতুন কি হলো? এটাই তো। কিন্তু তারা গত 33 বছর কোনো পরীক্ষা নিরীক্ষা চালায়নি। আজকে হঠাৎ চালালো কেন? এই ট্রাম্পের মতো একজন পাগলা শাসক এখন আমেরিকার মসনদে বসেছেন বলে নাকি? বা সেটা যদি হয়, এই পাগল শাসকেরা যে কখন কি করে ফেলবেন এবং তার প্রতিক্রিয়ায় যে আর কি হবে, কোনোটাই কিন্তু নিশ্চিত করে বলা যায় না। পাকিস্তান পরমাণু বোমা পরীক্ষা করছে, সুতরাং আমেরিকা কেন করবে না? খেয়াল করে দেখুন, আজকাল পাকিস্তানের উদাহরণও কিন্তু আমেরিকাকে দিতে হচ্ছে। মানে ওই রকম একটা দেশ, তারা যেটা করছে সেটা এখন আমেরিকাও করবে, এরকম একটা ব্যাপার আর কি। ভাবা যায়? এটা আপনি যুক্তি বলে ধরবেন না অপযুক্তি, আপনার ব্যাপার। কিন্তু দেখে কীরকম একটা পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে না? দেখুন, এই ভদ্রলোকের প্রত্যেকটা বক্তব্যই তো অবশ্য পাগলের প্রলাপের মতো লাগে। যিনি পাকিস্তানের এরকম পরমাণু যুদ্ধের উদাহরণ বা পরমাণু অস্ত্র পরীক্ষার উদাহরণ তুলে আনেন, তিনি আবার বলেন তিনি ভারত পাকিস্তানের পরমাণু যুদ্ধ থামিয়েছেন। এবং যিনি ওই আমেরিকা তার সর্বময় কর্তা, এবং যিনি তার কথা শুনলে যারা ওঠে, তিনি বললে যারা বসে, তিনি বললে যারা ওই দরজার বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে, সেই পাকিস্তানের উদাহরণ দিয়ে এদিকে অস্ত্র পরীক্ষা করেন, পরমাণু অস্ত্র পরীক্ষা করেন, আর অন্যদিকে ইরান অস্ত্র পরীক্ষা কেন করছে সেই জন্য, বা অস্ত্র তৈরির চেষ্টা করছে কেন সেই জন্য তাদের ওখানে গিয়ে বোম ফেলে আসেন। কি অদ্ভুত একটা যুক্তি না? তাকে তো উল্টে প্রশ্ন করা যেতে পারে যে ওই পাকিস্তানকে দেখে নিজে পরমাণু অস্ত্র পরীক্ষা করার বদলে ওই পাকিস্তানকে থামাচ্ছেন না কেন? এক ধমক দিন না। শরীফ আর মুনির তারা তো হোয়াইট হাউসের এঁটো চাটতে ব্যস্ত সারাক্ষণ, একবার ধমক দিলেই আর পাকিস্তান কিচ্ছু করবে না। ট্রাম্প কিন্তু সেটা করেননি। যুদ্ধ থামানোর দাবি আসলে তিনি করতে পারেন, কিন্তু তিনি যুদ্ধ আসলে থামাবেন না, তিনি আসলে থামাতে চান না। কারণ যুদ্ধ ঘিরেই তো তার ব্যবসা। আর সেই জন্যই তো F-35 থেকে বোমা ফেলে ওই পরমাণু পরীক্ষা করেছেন। এর মধ্যেও একটা বিজ্ঞাপন আছে, এতে পরমাণু অস্ত্র পরীক্ষাও হয়ে গেছে আর F-35-এর বিজ্ঞাপনটাও হয়ে গেছে। মানে বিশ্বের দরবারে একটা বিক্রয়যোগ্য পণ্যের এটা আসলে বিজ্ঞাপন। এই পরমাণু বোমা বহন করতে পারে, ফেলতে পারে সফলভাবে এই F-35, এইটা কিনুন। এইটা হচ্ছে বার্তা। এবার এটা বার্তাটা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল, কারণ অপারেশন সিঁদুরের পর মার্কিন অস্ত্রের বাজার একদম পড়ে গেছিল। আর এই অস্ত্র লবি এটা কিন্তু বিশ্বের মানে সব থেকে শক্তিশালী এবং বিপজ্জনক লবি। এরা বিভিন্ন দেশের ক্ষমতা নির্ধারণ করে।
ফলে তারা যে আমেরিকাতে প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করবে এটাই তো স্বাভাবিক। তাই বিক্রি বাড়াতেই বোমা ফেলার একটা পরিকল্পনা। এবার দেখুন, এইটার সঙ্গে সঙ্গে বোমারও একটা বার্তা আছে। পরমাণু বোমা ফেলে রাশিয়ার চীনকে বার্তা দেওয়া গেছে যে আমাদের কাছে কিন্তু বোমা রয়েছে, এখন আমরা তোমরা ভেবে ফেলো না যে আমরা বোমা টোমার কথা ভুলে গেছি, ওটা আমরা নিয়মিত পরীক্ষা টরীক্ষা করে ব্যবহার করে ওই বোমা ফেলার মোডে রয়েছি, আর এই বোমা ফেলার বিমানও আমাদের রয়েছে। এবার এই বার্তাটা কোন সময় এলো? যখন কয়েকদিন আগে রাশিয়া এমন একটা মিসাইল তৈরি করে পরীক্ষা করে ফেলেছে যা পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আঘাত আনতে পারে। চীনও তাদের এই ভিক্টরি ডে প্যারেডে এরকমই একটা মিসাইল দেখিয়ে দিয়েছে। গোটা পৃথিবীটা যার পাল্লার মধ্যে রয়েছে। ট্রাম্প তারও তো কিছু দেখাতে হবে নাকি, চুপচাপ দেখবেন বসে বসে? সুতরাং দেখিয়ে দিলেন। এবার দেখালেন তো বটে, কিন্তু এটা না মানে এটা বৃত্তের মতো, কোনো আপনি শুরু আর শেষের পয়েন্ট খুঁজে পাবেন না। যে কোনো জায়গা শুরু, যে কোনো জায়গা শেষ হতে পারে, কিন্তু যেখানে শুরু আছে সেখানে শেষ খুঁজে পাওয়াটা খুব মুশকিল। কারণ আমেরিকা পরমাণু বোমা ফেললো, পরীক্ষা করলো, এবার তারপরেই রাশিয়া এবার হুমকি দিয়ে ফেলেছে যে আমেরিকার যে এই যে একটা অপচেষ্টা এই পরমাণু বোমা পরীক্ষার, এটা তো আসলে শান্তি চুক্তির শর্ত ভাঙা। সুতরাং রাশিয়ার জবাব দেবে। এদিকে চীন তারাও তাদের লুপনুর পরমাণু পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামোটা সম্প্রসারণ করতে শুরু করে দিয়েছে। তার মানে তারাও এবার পরীক্ষা করবে। মানে বুঝতে পারছেন কিভাবে এক দেশ থেকে আরেক দেশে গোটা ব্যাপারটা চলতে থাকে। থামাবেন কোথায়, কোন পয়েন্টে থামবে? একজন কাউকে তো আগে থামতে হবে, তবে তো বাকিরা থামার কথা ভাববে। এবার সবাই যখন ওই চেন সিস্টেমে চলছে, থামার কোনো তো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর খেয়াল করে দেখুন, এই আমেরিকা, রাশিয়া আর চীনের হাতেই পৃথিবীর 75% পরমাণু বোমা রয়েছে। সুতরাং সেই আগের মতো বারুদের স্তূপ তৈরি, একটা দেশলাই কাঠি ফেলার অপেক্ষা। আর সেই দেশলাই কাঠিটা কবে পড়বে সেই সঠিক ভবিষ্যৎবাণীটা করার জন্য শুধু কোনো নেতাজি সুভাষচন্দ্র বসু আজ আমাদের মধ্যে নেই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের ইন্টারন্যাশনাল পলিসি এক্সপোজ হয়ে যাচ্ছে। কারণ যদি তারা পাওয়ার পলিটিক্সটাই চালাতে চায় তাহলে সেটাই করুক। যদি পাওয়ার পলিটিক্সটাকে একদিকে চালাবে, অন্যদিকে লোকজনকে বলবে আপনারা শান্তিপূর্ণ থাকুন, এটা তো হয় না। আপনি আমায় ঘুষি মারবেন আর আমি দাঁত বের করে হাসবো, দুটো তো হয় না একসাথে। আপনিও মারুন আমিও মারবো, দ্যাট ইজ দ্য কালচার অফ ওয়ার। অন্যান্য দেশ কিন্তু ফলো করবে, চীন ফলো করবে এবং সবাই নিজের জাহির করবে। এখন ফার্স্ট জেনারেশন নিউক্লিয়ার ওয়েপন নেই, এখন সেকেন্ড জেনারেশন মোর অ্যাডভান্স নিউক্লিয়ার ওয়েপন কিন্তু টেস্টিং যেটা করতে পারছিল না, সেই টেস্টিং গুলো কিন্তু এখন একদম ওপেনলি হবে। যদিও বলছে যে কেউ সবার সামনে না করেও চুরি চুপি করছিল, সেটা কিন্তু সবার সামনে ক্যামেরার সামনে আসবে এবং আমরা প্রত্যেকে জানতে পারবো আবার একটা আর্মস রেসের দিকে যাচ্ছি। এবার রাশিয়া, চীন আর আমেরিকা যদি যুদ্ধে জড়ায় তাহলে কিন্তু আবার তিনটে দেশেরই ক্ষতি। এটা কি ব্যবসাদার ট্রাম্প বোঝেন না? আর পরমাণু অস্ত্র নিত্য নতুন পরীক্ষা করারও তো কিছু নেই। আমেরিকার সঞ্চয়ে যা বোমা রয়েছে, সে নতুন হোক, পুরনো হোক, প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, যা খুশি হোক, এই আপাতত যা আছে সেগুলো সবকটা মেরে দিলে এই পৃথিবীটা পুরোটা তো বটে, এই পৃথিবীর বাইরেও 2-4টে গ্রহ হয়তো ধ্বংস করে ফেলা যাবে। এবার এই একই যুক্তি রাশিয়া আর চীনের ক্ষেত্রেও খাটে। তাহলে আমেরিকা এই পরমাণু পরীক্ষাটা করলো কেন, এটাই ভাবছেন তো? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা কি ধরে নিচ্ছেন? এটা ভয় পাওয়াতে চাইছে, শত্রুদের ভয় পাওয়াতে চাইছে। শত্রুকে চীন, রাশিয়া। সত্যি কি চীন আর রাশিয়া কি সত্যিই আমেরিকার বন্ধু নাকি পার্টনার? কেন বলছি, চমকে উঠলেন তো? আমি নিশ্চিত আপনারা মনে মনে ভাবতে শুরু করেছেন এইটা তো পুরো এতদিন ধরে যা যা অঙ্ক, যা যা হিসেব, তার পুরো উল্টোমুখী হাঁটা। একদমই তাই। কারণ বিষয়টা স্বার্থের। এই তিনটে দেশই তো অস্ত্রের ব্যবসা করে, আর অস্ত্রের ব্যবসা একটা কথাই শেখায়, যুদ্ধ করো না, যুদ্ধ করো, ভয় দেখাও, মেরে দিলেই তো সব শেষ। কিন্তু মারবো করলে যত বেশি লোকে ভয় পাবে তত অস্ত্র কিনবে। এইটাই হচ্ছে মজা। এই ভয় পাওয়ানোর ওপরেই কিন্তু গোটা পৃথিবীটা চলছে। এবং
আপনাদের অস্ত্র বাজারের কথা বলছি, কিন্তু এটা আপনাদের চোখের সামনে ভাসছে। রাজনীতির বাজার ওই একই তত্ত্বের ওপর নির্ভর করেই চলে। আসলে পুরোটাই যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধক্ষেত্রে একমাত্র ওই পিঁপড়ের মতো যখন তখন মরে যাওয়ার ভাগ্য আপনার আমার মতো সাধারণ মানুষের। দেখুন, বিশ্বজুড়ে যদি যুদ্ধের জিগির ওঠে তাহলে অস্ত্রের বাজার চাঙ্গা হবে, ওই যারা যারা অস্ত্র বেচে তাদের প্রত্যেকের লাভ। তাহলে ট্রাম্পের এই পরমাণু অস্ত্র পরীক্ষাটা যুদ্ধের জন্য নাকি ব্যবসার জন্য, এটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। মানে একটা বিস্ফোরণ, অনেক প্রশ্ন। এই ধরনের বিস্ফোরণগুলো তো প্রশ্নেরই জন্ম দেয়। ঠিক যেরকম ওই শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের কারণটা একইভাবে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে বিস্ফোরণটা ভুলবশত হয়ে গেছে, এটা দুর্ঘটনা। সবার মনের ভেতরের প্রশ্নগুলো কি তাতে প্রশমিত হচ্ছে, নাকি ওই বিস্ফোরণকে কেন্দ্র করে এক গাদা প্রশ্ন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে? দেখুন, ফরিদাবাদ মডিউলে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেখানটায় ওই নওগাঁ থানার থেকেই অফিসাররা গেছিলেন, সেই বাহিনী গেছিল। ফলে তারা সেখান থেকে কিছুটা ওই উদ্ধার করে তারা নিয়ে গেছিল নওগাম থানায়। ফরেন্সিক পরীক্ষা হচ্ছিল তাতেই বিস্ফোরণ হয়েছে। 9 জন পুলিশকর্মী মারা গেছে। এবার হিসেব করে দেখুন, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে 12 জন মারা গেছিলেন। জঙ্গি মডিউলের পর্দা ফাঁস হওয়ার পরেও 12 জন মারা গেছিলেন ওখানে। এখানে মারা গেলেন 9 জন। 12 আর 9 21, সংখ্যাটা কিন্তু বিরাট। একটা মডিউলের পর্দা ফাঁস করে দিয়েও ক্ষয়ক্ষতি কিন্তু পুরোটা আটকানো যায়নি, বরঞ্চ ক্ষয়ক্ষতির পরিমাণটা যথেষ্ট। এবার একবার উল্টো দিক থেকে ভাবুন তো, যদি পরিকল্পনা অনুযায়ী ওই 3200 কেজি বিস্ফোরক সেগুলো যদি নির্দিষ্ট দিনে বিভিন্ন জায়গায় পরিকল্পনা মাফিক দিনে দিনে ফাটত, তাহলে কি হতো বলুন তো? কিছু না হয়েই ধরা পড়ে গিয়েই তো 21টা প্রাণ চলে গেছে। দেখুন, শ্রীনগরের থানায় আবার ফিরে আসি। ওই যে বলছিলাম বিস্ফোরণটা নিয়ে অনেক প্রশ্ন, সত্যি অনেক প্রশ্ন আছে, অনেক দ্বন্দ্ব লাগছে মনের মধ্যে, কিছুতেই কাটছে না দ্বন্দ্বগুলো। দেখুন, প্রথমত এই বিস্ফোরক মানে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা খুব সাধারণ মাপের একটা বিস্ফোরকের উপাদান। এটা নিজে নিজে তো বিস্ফোরক নয়। এবার সেটা ওই ফরিদাবাদে ওখানে উদ্ধার করা হলো, সেখান থেকে নিয়ে যাওয়া হলো নওগাম, বেশ লম্বা দূরত্ব, কিচ্ছু হলো না। হলো কখন? যখন এই বিস্ফোরকটার ফরেন্সিক পরীক্ষা হচ্ছিল থানায়। কারা করছিল? জম্মু কাশ্মীর পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞরা। এবার এই বিশেষজ্ঞরা প্রত্যেকে ততটাই দক্ষ হন যত বেশি তাদের অভিজ্ঞতা বাড়ে। সেক্ষেত্রে এরা তো অভিজ্ঞতার চূড়ায় বসে আছে। 1989 সাল থেকে এরা বোমা বিস্ফোরকের সঙ্গে ঘর করছেন। বিস্ফোরক কীভাবে সামলাতে হয় খুব ভালো জানেন। তাহলে সেই দক্ষদের হাতেই বিস্ফোরণটা ঘটল কী করে? এবং সবথেকে বড় কথা, কাঁচা অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণটা ঘটল কী করে? শুধু অ্যামোনিয়াম নাইট্রেটে তো বিস্ফোরণ হতে পারে না। এখানেই প্রশ্ন, 2-3টে প্রশ্ন। দেখুন, যেহেতু সরকারিভাবে বলে দিয়েছে দুর্ঘটনা, বলার নেই, প্রশ্নগুলোকে তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে কি কিছু মেশানো ছিল? এই ডাক্তাররা কি মেডিকেল কলেজের ল্যাবে অন্য ধরনের কোনো বিস্ফোরক তৈরি করে ফেলেছিল? এমন কিছু পদার্থ তার সঙ্গে মেশানো ছিল যেগুলো ধীরে ধীরে বিক্রিয়া করে চরিত্র বদলে ফেলে। মানে ওই অ্যামোনিয়াম নাইট্রেট হিসেবে যেটা উদ্ধার করা হয়েছে সেটা কি আসলে অন্য ধরনের কোনো একটা বিস্ফোরক যেটা ধীরে ধীরে আসল চেহারায় আসছিল? এবার তাহলে যেখানে বাকি বিস্ফোরক রয়েছে সেখানেও তো বিস্ফোরণের আশঙ্কাটা থেকেই যাচ্ছে। এবং দ্বিতীয়ত, ওই জম্মু কাশ্মীরে তো আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে সোর্সের মধ্যে ভূত লুকিয়ে থাকে। এরকম কোনো ভূত এই বিস্ফোরণের বিষয়টা প্ল্যান করেনি তো? দেখুন, আবার বলছি,
যে মুহূর্তে বলা হচ্ছে না দুর্ঘটনা, এই প্রশ্নগুলো হয়তো ধোপে টিকবে না, সরকারি স্তরে তো ধোপে টিকবে না, কিন্তু প্রশ্নগুলো আপনাদের মনে আসছে না? আপনাদের মনে হচ্ছে না এটা ওই জামাতুল মমিনাত, যার ওই প্রধান হচ্ছেন ওই ভদ্রমহিলা সঈদা, তাদের প্ল্যান বি নয় তো? দেখুন, প্ল্যান মাফিক বিস্ফোরণ ঘটানো গেলে ভালো, না হলে বিস্ফোরক এমন অবস্থায় রাখা হবে যে উদ্ধার হওয়ার সময় বা পরীক্ষা নিরীক্ষার সময় সেটাতে বিস্ফোরণ হয়ে যেতে পারে। এটাই আসল পরিকল্পনা ছিল না তো? এবং সব থেকে বড় কথা, যুদ্ধবাজ বা সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কিন্তু নতুন কিছু নয়। আপনাদের মনে আছে ভিয়েতনাম যুদ্ধের কথাটা? মার্কিন সেনারা একটা সময় সে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, তাদের মরণ ফাঁদ তৈরি হয়ে গেছিল সে দেশটা, কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতির পর তারা যখন সে দেশটা ছাড়ার আগে বহু জায়গায় ল্যান্ডমাইন পুঁতে দিয়ে এসেছিল মার্কিন সেনা, যার জন্য ওই মার্কিন সেনা ভিয়েতনাম ছাড়ার বহুদিন পরেও তাদের ওই পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রাণ যেত ভিয়েতনামীদের। সেই সময় প্রায় 1 দশক ধরে লাওসে লাগাতার বোমাবর্ষণ করেছিল আমেরিকা। আন্তর্জাতিক অনেক সংগঠনের হিসেব বলছে 1964 থেকে 1973 সালের মধ্যে লাওসে ফেলা মার্কিন বোমার পরিমাণটা প্রায় 20 লক্ষ টন। বলা হয় লাওসের মতো বোমাবর্ষণ পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে হয়নি। এবং সব থেকে মারাত্মক ব্যাপার হলো এই বোমার 30% আজও আস্ত হয়ে পড়ে রয়েছে বিস্ফোরণ না হওয়া অবস্থায়। এবার কৃষি প্রধান গরিব দেশটায় আক্ষরিকভাবেই হাটে মাঠে ঘাটে এ সমস্ত বোমা পড়ে রয়েছে, যেগুলো মাঝে মধ্যেই ফেটে যায়। আর পড়ে থাকা ওই বোমায় মৃত্যু হয়, অঙ্গহানি হয় লাওসের মানুষজনের। এটাই ওখানকার সব থেকে বড় সমস্যা। আজ পর্যন্ত বোমায় আহত হয়েছে অন্তত 20,000 মানুষ। ভাবতে পারছেন সংখ্যাটা? আজ পর্যন্ত, মানে ওই কবে চলে গেছে আর আজ পর্যন্ত। এবং এর মধ্যে একটা বড় অংশ শিশুরা মাঠের ঘাটে খেলতে যায়, খেলতে গিয়ে বুঝতে পারে না বোমার টুকরো, নিজেদের মতো করে খেলার চেষ্টা করে, ধরার চেষ্টা করে, আর তখনই হয়তো বিস্ফোরণ হয়, শিশুরা উড়ে যায়। রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে লাওসকে বোমামুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজও, কিন্তু বহু অভিযানের পর পুরোপুরি বোমা মুক্ত করা যায়নি লাওসকে। মানে বুঝতে পারছেন, এই উদাহরণগুলো দিচ্ছি যে এর কারণ তো একটাই, এটাও তো একটা স্ট্র্যাটেজি। মারণাস্ত্র শুধু বর্তমানের জন্যে নয়, এমন মারণাস্ত্র যা ভবিষ্যৎকেও রক্তাক্ত করে দিতে পারে, এগুলো তারই উদাহরণ। অস্ত্র ফেলে রাখার এই পরিকল্পনাটা অনেকটা মনে হচ্ছে না রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইল না শেষ। এই স্ট্র্যাটেজিটাই এই ফরিদাবাদ মডিউল ব্যবহার করেনি তো। यहाँ पे पड़ोसी भी है, एक वो लड़का बेचारा वो भी इसमें मरा है, मोहम्मद शफी है, टेलर मास्टर, वो भी इन्हीं का काम कर रहा था, इसी का वो कुछ वो बना रहा था, एक्सपेरिमेंट कर रहे थे कुछ और पैकिंग कर रहे थे। उस सिलसिले में इसको भी बुलाया गया था, तो उधर वो मजिस्ट्रेट के सामने और पुलिसकर्मी के सामने वो धमाका हो गया अचानक, तो उस वजह से उन पुलिसकर्मियों के साथ ये भी शहीद हो गए। শুধু অ্যামোনিয়াম নাইট্রেট কি ছিল? আর একটা প্রশ্ন চিহ্ন উঠছে, তার তীব্রতম ব্লাস্ট যদি অনেক কোয়ান্টিটিতে থাকে হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে। Any other speculation into the cause of this incident is unnecessary. বেশ, অন্য কোনো রকম এটা নিয়ে জল্পনা কল্পনার প্রয়োজন নেই, শুধুই দুর্ঘটনা ধরে নিন। কিন্তু তার বাইরে ওই জায়গাটার কথা একবার একটু চিন্তা করুন তো। তার মানে কাল রাতে শ্রীনগর ওই থানায় শুধু পুলিশ ছিল না, স্থানীয় এক দর্জিও ছিল, একজন ম্যাজিস্ট্রেটও ছিল। এবার বিস্ফোরক প্যাকিংয়ে দর্জিকে প্রয়োজন হয়, কাপড় দিয়ে সেলাই করা হলে হয়তো দর্জিকে লাগে থাকে আর কি, এই ধরনের প্যাকিং ম্যাজিস্ট্রেটের সামনে করা হয়। হতেই পারে তার দরকার ছিল বা সেইটাই হয়তো পরিকল্পনা ছিল, তাই পদ্ধতিগতভাবে কোনো ভুল হচ্ছে ওই দর্জিকে রেখে এটা তো বলা যাবে না। কিন্তু এটাও তো ঘটনা, বেহুলার বাসর ঘরে তো ফাঁক থেকে গেছিল, থানায় বাইরের লোক ঢুকেছিল, ওই দর্জি যেরকম বাইরের লোক। আপনাদের মনে আছে আলিবাবা 40 চোরের গল্পে আলিবাবার লোভী দাদাকে ডাকাতরা টুকরো টুকরো করে ফেলেছিল,
এবার কবর দেওয়ার জন্য পূর্ণাঙ্গ দেহ প্রয়োজন, তাই চোখ বেঁধে এক দর্জি বাবা আবদুল্লাহকে ডেকে এনেছিলেন আলী বাবার পরিচারিকা মর্জিনা। আর সেই দর্জিই কিন্তু পরে ডাকাতদের আলী বাবার বাড়ি চিনিয়ে দিয়েছিল। এখানে পুলিশ দর্জি ডেকে এনেছিল বিস্ফোরক প্যাকিং করতে। মানে এটাকে যদি আপনি ফাঁক বলেন, ফাঁক, কারণ থানার ভেতর এই বাইরের একজন মানুষ উপস্থিত ছিলেন। আমরা বলছি জাস্ট ওই জল্পনা করতে বারণ করা হয়েছে অবশ্য, কিন্তু তাও প্রশ্ন। দেখুন, এই থানার পুলিশই কিন্তু এই যে বিরাট একটা ডাক্তার মডিউলের পর্দাফাঁস, সেই কাজটা করেছে। নওগাম থানার পুলিশ অফিসার আসরার আহমেদ শাহ এই বিস্ফোরণে মারা গেছেন। সেই আসরার আহমেদ শাহ যিনি ওই জৈশে মোহাম্মদের পোস্টার দেখেছিলেন যে মুহূর্তে, সেই মুহূর্তে বুঝতে পেরেছিলেন এটার কিন্তু শেকড় অনেক গভীরে। তিনি খোঁজাখুঁজি শুরু করেছিলেন। তারপর তিনি খবর দিয়েছিলেন শ্রীনগরের এসএসপি সন্দীপ চক্রবর্তীকে। তার কাছ থেকে খবর পেয়ে, আহমেদ শাহের কাছ থেকে খবর পেয়ে সন্দীপ চক্রবর্তী ঝাঁপিয়ে পড়েন গোটা ব্যাপারটায়। আস্তে আস্তে ব্যাপারটা ছড়ায়, তীব্রতা বাড়ে এই সমস্ত খোঁজাখুঁজির, এবং এই তারপরে সিসিটিভি দেখে কে সেটাছেন দেখে স্থানীয় এক যুবক গ্রেফতার হন। সেই যুবকদের জেরা করে এক ধর্মপ্রচারকের খোঁজ পাওয়া যায়, যিনি কয়েকজন ডাক্তারকে জেহাদে দীক্ষিত করেছিলেন। সেই ধর্মপ্রচারকের কাছে এই অনন্তনাগ মেডিকেল কলেজের ডাক্তার আদিল, তার খবর পাওয়া যায়। তারপর তাকে শাহরানপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে গোটা মডিউলের পর্দা ফাঁস হয়। এতটা বললাম কারণ এটা হয়েছিল, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ছিল। এটা যদি না হতো তাহলে 6 ডিসেম্বর দেশের 6 জায়গায় 32টা লোকেশনে গাড়ি বোমা বিস্ফোরণ হতো। এটাই তো পরিকল্পনা ছিল জঙ্গিদের। 32টা গাড়ির জন্য 3200 কেজি বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল। এবার খেয়াল করে দেখুন, 2900 কেজি উদ্ধার হয়েছে, 300 কেজি আজও পাওয়া যায়নি। জঙ্গি গ্রেফতার হয়েছে 3 জন, মারা গেছে 1 জন, মানে 4 জন। তাহলে বাকি 28 জন জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? ওই 32টা গাড়ি, এর জন্য তো 32 জনকে দরকার নাকি? এদেরকে খুঁজে বের করবেন কে? এই প্রশ্নটা তো আসছে। আমি বলছি তো, সব কিছু একটার সঙ্গে একটা যোগসূত্র রয়ে গেছে। কোনো কিছুকেই বোধহয় এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওই একটা ছোট্ট সূত্রকে কেন্দ্র করে, একটা পোস্টারের সূত্রকে কেন্দ্র করে, ওই যেখানে দেখিবে ছাই, সেরকমভাবে ছাই উড়িয়ে দেখতে গিয়ে তো এত বড় একটা পর্দা ফাঁস হয়েছিল। আবার সেখান থেকে ঘুরে গিয়ে এই বিস্ফোরণ। এবার তো চারপাশে যেখানে যেখানে ছাই আছে সেগুলোকে উড়িয়ে দেখা দরকার। ওই অফিসার যিনি প্রথম দেখেছিলেন তিনি তো মারা গেছেন। এটাই অদ্ভুত, যে জিনিসটা তিনি ফাঁস করলেন, যেখান থেকে শুরু, সেই জিনিসটার এই বিস্ফোরণেই শেষ পর্যন্ত এতদিন পর তিনি মারা গেলেন। জঙ্গিরা নিশ্চিতভাবেই খুব খুশি হবে, কিন্তু মুশকিল হচ্ছে এই ধরনের সেনানীদের কোনো শেষ নেই, জানেন তো। যতবার জঙ্গিরা এরকম কাণ্ড কারখানা করে, তখনই তাদের ওই ছাই উড়িয়ে ধরার জন্য কেউ না কেউ দায়িত্ব পেয়ে এগিয়ে আসে। এক্ষেত্রে কে দায়িত্ব পেয়েছে জানেন? শাহিদা পারভিন গাঙ্গুলি। এই গাঙ্গুলি শুনেই আপনারা নড়ে চড়ে বসেছেন, একদম ঠিক, উনি বাংলার বৌমা। ওই বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেছেন শাহিদা পারভিন গাঙ্গুলি, যিনি কাশ্মীরের বাঘিনী হিসেবে পরিচিত। তার স্বামী ব্রিগেডিয়ার গৌতম গাঙ্গুলি অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আর সেই সূত্রেই শাহিদা পারভিন গাঙ্গুলি তিনি বাঙালির বৌমা। সাদিয়া 9 দশকের শেষ দিকে সেনার কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি জঙ্গিদের এনকাউন্টার করতেন, পুলিশ অফিসার ছিলেন, কিন্তু তার রাষ্ট্রপতি পুরস্কারের সুপারিশ করেছিল ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড। মানে ভাবতে পারছেন, একজন পুলিশ অফিসারের সুপারিশ করছে সেনা। এতটা বীরত্বের পরিচয় তিনি জঙ্গি দমনে করেছিলেন। এবং সেই শাহিদা পারভিন গাঙ্গুলি দিল্লির বিস্ফোরণ স্থলেও গেছিলেন, ঘুরতে তো যাননি, তদন্ত করতেই তাকে নিয়ে এসেছে এনআইএ। ভারতকে রক্তাক্ত করতে মহিলা সন্ত্রাসবাদীদের নিয়োগ করেছে তো জৈশে মোহাম্মদ। ভারত বুঝিয়ে দিচ্ছে নারী সন্ত্রাসের মোকাবিলায় তাদেরও একজন বাঘিনী রয়েছে, একজন বাঘিনীই যথেষ্ট।
অপারেশন সিঁদুরের মিডিয়া ব্রিফিংয়ে কর্নেল সফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংকে সামনে এনেছিল ভারতীয় সেনা। দিল্লি বিস্ফোরণের তদন্তে মাঠে নামলেন যিনি, তার পরিচয় কাশ্মীরের বাঘিনী হিসেবে শাহিদা পারভিন গাঙ্গুলি। জম্মুর ছোট্ট শহরে জন্ম শাহিদা পারভিনের। শৈশবেই বাবাকে হারানোই ছোট থেকেই সংগ্রামী। রক্ষণশীল সমাজের আপত্তি পথরোধ করতে পারেনি। পরিবারের জোয়াল টানতে জম্মু কাশ্মীর পুলিশে যোগ দেন। প্রথম পোস্টিংয়েই রাজৌরির জঙ্গি দমন বাহিনীতে স্বেচ্ছায় যোগ দেন। আত্মসমর্পণকারী জঙ্গিদের সঙ্গে নিয়ে এনকাউন্টার করতেন। 5 বছর এলিট স্পেশাল অপারেশন গ্রুপে দাপটের সঙ্গে কাজ করেছেন। কাশ্মীরি ও পাকিস্তানি জঙ্গিদের এনকাউন্টার করতেন শাহিদা। বীরত্বের জন্য ভারতীয় সেনার তরফে করা হয় পুরস্কারের সুপারিশ। 2002 সালে রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত করা হয় শাহিদাকে। সেই শাহিদা পারভিন গাঙ্গুলিকে দেখা গেল দিল্লির বিস্ফোরণ স্থলে। ফরিদাবাদে ফাঁস হয়েছে জৈশ-এ মোহাম্মদের মহিলা শাখার যোগসাজশ। গ্রেফতার হয়েছেন মহিলা চিকিৎসক শাহিন শাহিদ। আরও 2 মহিলা ডাক্তারের খোঁজ চলছে। নারী সন্ত্রাসবাদীদের মোকাবিলাতেই কি কাশ্মীরের বাঘিনী ফের একবার শিকারে নামলেন, যিনি মরতে ভয় পান না এবং মারতে যাঁর হাত কাঁপে না। তাহলে শাহিন শাহিদ যেরকম রয়েছেন, তার জন্য একজন শাহিদা পারভিনও রয়েছেন। আসলে কি জানেন, সন্ত্রাসের না কোনো ধর্ম হয় না, জানেন তো। অবশ্য এই কথা বলার এখন আর কোনো মানেও হয় না, কারণ এটাও তো অস্বীকার করার কোনো উপায় নেই। সন্ত্রাস ওই ধর্মীয় মৌলবাদের কারণেই হয়। আর সেই ধর্মীয় মৌলবাদ এমনই তীব্র যে একজন ডাক্তারকেও সন্ত্রাসবাদী করে তোলে। তাতে কারা মরে? কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছিল, কিন্তু তার আগে বাধা দিতে গিয়ে এক আদিল মারা গেছিল। আর সন্ত্রাসবাদীদের বোমা, সেটা তো ধর্ম দেখে ফাটে না, তাতে মুসলিমও মারা যায়। দেখুন, দিল্লি বিস্ফোরণে মৃতদেহ যারা ওখানে ছিটকে ছিটকে পড়েছিলেন, যেগুলোকে শনাক্ত করাটা খুব মুশকিল হয়ে গেছিল, শেষ পর্যন্ত দেখা গেছে তাদের মধ্যে 3 জন মুসলিম রয়েছে। কিন্তু 22 বছরের নৌমানের বাড়ি উত্তরপ্রদেশের শামলি জেলায়। তার লালকেল্লার কাছে একটা প্রসাধন সামগ্রীর দোকান ছিল। সে আর তার জ্যাঠতো ভাই আমান ওই দোকানের জন্যই মাল কিনতে গেছিল, আর তাতেই সেই সময় বিস্ফোরণের কবলে পড়ে। বিস্ফোরণে মারা গেছে 32 বছরের মহসিন। তিনি ই-রিক্সা ড্রাইভার, উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা। এবার আপনারা ভাবছেন তো বাকি আরও যারা মারা গেছে তাহলে তো তারা হিন্দু, তাতে কি এসে গেল? সবাই তো এখন ভারতীয়, সবাই মৃত। ওই এটাকে অস্বীকার করানোর উপায় নেই। এই সন্ত্রাসবাদ ধর্মীয় সন্ত্রাস, এই সন্ত্রাস ইসলামী সন্ত্রাস, তাতে তারা শিকার হয়েছেন। কিন্তু এটাও তো পরিষ্কার, সন্ত্রাসবাদীদের মধ্যে ওই নির্দিষ্ট করে কোন মুখোশটা তারা পড়ছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু আসলে তারা সন্ত্রাসবাদী না, তারা মুসলিম না, তারা হিন্দু। এভাবেই তো দেখাটা উচিত। এবং তারা কি জানতো না যে তারা যে জিনিসটা করছে সেটাতে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও মারা যেতে পারে? বিলক্ষণ জানত, 100 বার জানতো। এবং তারপরেও তারা বিস্ফোরণটা ঘটিয়েছে, কারণ কে মরলো তাতে তাদের জাস্ট কিচ্ছু এসে যায় না। তারা জানে ওই হিন্দু বা মুসলিম সে যাই হোক, তার পরিচয় ভারতীয়। তারা চায় ভারতীয়রা মরুক, তার কারণ তারা ভারতের ক্ষতি করতে চায়, তারা ভারতীয়দের হত্যা করতে চায়। এই চাহিদাই তো পরোক্ষে শ্রীনগরে সফল হয়েছে বলে ধরতে হবে। শ্রীনগরের থানায় যারা বিস্ফোরণে মারা গেলেন তাদের মধ্যেও তো বেশিরভাগই মুসলিম। হতে পারে দুর্ঘটনা, কিন্তু যে উদ্দেশ্যে তারা ওই বিস্ফোরকগুলো জমা করেছিলেন সেগুলো তো ভারতীয়দের হত্যা করার জন্য। সফল হয়েছে। নিহতদের শেষকৃত্যে যারা চোখের জল ফেলেছেন তারাও কিন্তু মুসলিম, এটাও কিন্তু মনে রাখতে হবে। ফলে সন্ত্রাসবাদী হিসেবে সমস্ত মুসলিমকে দেখিয়ে দেওয়াটাও যেরকম ভুল, ওই সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে চিন্তা করাটাও ভুল। এটা হিন্দুদের মনে রাখা উচিত, এটা মুসলিমদেরও মনে রাখা উচিত। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী, তাদের সরিয়ে রাখাটা, চিহ্নিত করাটা, প্রতিরোধ করাটা সবার কর্তব্য। সুতরাং বুঝতে পারছেন আজকের পরিস্থিতিটা এমন একটা জায়গায় যেখানে লড়াইটা সন্ত্রাসবাদীদের সঙ্গে মানুষের।
মুশকিল কি জানেন, ওই যখনই এই সন্ত্রাসবাদীরা জানে যে তাদের চিহ্নিত করে ফেলাটা অনেক সহজ হয়ে যায়, তারা আসলে সংখ্যায় খুব ছোট্ট, তখনই তারা একটা ধর্মের মুখোশ পরে ফেলে। আর তাতেই কিন্তু গোটা সমাজটা, তাদের গোটা সম্প্রদায়টা জড়িয়ে যায়। এটা তাদের একটা আসলে স্ট্র্যাটেজি। এবার সেই শত্রুতাই কি এবার বাংলার এক ডাক্তারি পড়ুয়ার নামও জড়িয়ে গেল। ভাবুন কীভাবে ছড়াচ্ছে ব্যাপারটা। লালকেল্লার বিস্ফোরণের তদন্তে জাহ নিশার আলম নামে এক ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ আজ করেছে এনআইএ। এই জাহ নিশারকে সেই আল ফালাহ মেডিকেল কলেজের একজন ছাত্র, যে মেডিকেল কলেজটা আতুরঘর বলতে পারেন, ফরিদাবাদের ডাক্তার মডিউলের পীঠস্থান বলে এখন পর্যন্ত যাকে চিহ্নিত করতে পেরেছেন তদন্তকারীরা। সেই আলফালার এমডি শিক্ষার্থী জাহ নিসার গত কয়েক বছর লুধিয়ানায় থাকলেও তার আদি বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলায়। আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সে এখন ডালখোলায় এসছে, কিন্তু সেখান থেকেই কাল তাকে শিলিগুড়ি যেতে হয়েছিল, কারণ এনআইএর তদন্তকারীরা জানতে পেরেছিলেন দিল্লির বিস্ফোরণে অভিযুক্তদের মধ্যে একজন বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ডালখোলার ওই ডাক্তারি পড়ুয়াকে ফোন করেছিল। সেই জন্যই তাকে ডেকে পাঠানো হয়, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর অবশ্য জাহ নিসারকে এনআইএ ছেড়ে দিয়েছে। কিন্তু তার পরিবার যতই স্বস্তির নিঃশ্বাস ফেলুক, বাংলার রাজনীতিও তো এতে ফলে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে, তাই না? এক্ষেত্রে জাহ নিসারকে শুধু জিজ্ঞাসাবাদ করে এনআইএ ছেড়ে দিলেও সে আপাতত ওই তদন্তকারীদের বেনিফিট অফ ডাউট পেলেও এই রাজ্যটাকে তো বেনিফিট অফ ডাউট দিচ্ছে না বিজেপি নেতারা বলছেন জাহ নিসার জড়িত না হলেও দিল্লি বিস্ফোরণের সঙ্গে বাংলার নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নাকি 16 আনার ওপর 18 আনা। এবার এটা তাদের বাস্তব একটা দাবি নাকি প্রত্যাশা, সেটা তো অপেক্ষা করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে দেখা গেছে। তো এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে, বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা থেকে এত দেশবিরোধী গতিবিধি কেন হচ্ছে? সবার দৃষ্টি এখন বাংলাতে। বিজেপি প্রবল চাপে পড়ে গেছে লালকেল্লায় ওই ঘটনাটার পর, সেইটা যাতে যারা সরব, মানে সেই সব জায়গা থেকে দু একজনকে চোর চাই, যে করেই হোক চোর চাই, নইলে মোদের যাবে প্রাণ, চুরি হয়ে গেছে রাজকোষে। অর্থাৎ যেখান থেকে সেখান থেকে কয়েকজনকে আগে ধরো, যাতে ব্যাপারটা শুধু বিজেপিতে না থাকে, আমরা অন্য একাধিক রাজ্যকে নিয়ে দেখাতে পারি এটা দেশের সমস্যা। এবার দেখুন, পুরো ব্যাপারটা আপনাদের চেনা আমি জানি। ঠিক যেভাবে সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষরা তারা ইঙ্গিত করলেন যে বাংলা জড়িত থাকতে পারে, তারা অন্তত অবাক হবেন না তাতে, ঠিক একইভাবে কুণাল ঘোষ তিনি উড়িয়ে দিলেন। এবং এখান থেকে কাউকে ধরা হলেই সেটা যে একটা আসলে চক্রান্ত, তারা একদম কোনোভাবে যোগাযোগ মানে এর সঙ্গে যুক্ত থাকবেন না, আসলে তাদের ওই জড়িয়ে নামলে বাংলার নামটা জড়িয়ে দেওয়ার জন্যেই ধরা হবে, এটা বলে দিলেন। এটা সব আপনাদের চেনা, এটাই একদিন ধরে তারা করে এসছেন। কিন্তু এই দুটো প্রবণতাই অত্যন্ত বিপজ্জনক। দেখুন, যত বেশি করে এইখানটাকে, এই বাংলাটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা হবে, তত বেশি করেই কিন্তু সত্যি সত্যি যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো আসলে রাজনৈতিক যোগ বলে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। তার থেকে তদন্ত যেভাবে চলছে রাজনীতির আওতার বাইরে থেকে যদি সত্যিই কোনো যোগাযোগ থাকে, তাহলে সেই যোগাযোগটাকে কাট অফ করা দরকার, সেটাকে তো চিহ্নিত করে দেওয়া দরকার। সেই সুযোগটা তো তদন্তকারীদের ওপর ছেড়ে দিলেই ভালো হয়, রাজনীতি তাতে না হয় নাই ঢুকলো। আর একইভাবে কুণাল ঘোষ যেভাবে এদের আগের থেকেই যাকেই ধরা হবে বলবেন বাংলাকে জড়িয়ে দেওয়ার জন্য করে দেওয়া হচ্ছে, এর ফাঁক দিয়ে যদি সত্যি কোনো অপরাধী বেরিয়ে যান এবং তার জন্যে যদি নিরীহ নিরপরাধ সাধারণ মানুষের কোনো ক্ষতিও হয়, তার দায় তারা এড়াতে পারবেন। কিছু কিছু জিনিসের থেকে না রাজনীতির একটু
সরে থাকাটা ভালো। এদের কথা শুনলে দেখবেন আপনাদের মনে হবে যে আমাদের চারপাশে বোধহয় এখন জঙ্গি গিজগিজ করছে। রাস্তাঘাটে প্রতি 5 জনের মধ্যে 1-8 জন জঙ্গি নিশ্চিত পাওয়া যাবে, হাতটা বাড়ানোই দরকার। কিন্তু সত্যি কি পরিস্থিতি তাই? আবার একদম কেউ কোথাও নেই, আমাদের এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোদিন কোনো বেআইনি করা লোকজনকে এই বাংলার মাটিতে পাওয়া যায়নি অন্তত 2011 সালের পর থেকে। এটাও কি সত্যি? দেখুন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ প্রত্যেকে জানেন পরিস্থিতিটা সত্যিই তেমন নয়, কোনো দিক থেকেই নয়। কিন্তু মুশকিল হচ্ছে, রাজনীতিতে তো ধারণা তৈরির খেলা। সবাই চান নিজের মতবাদ অনুযায়ী এমনভাবে একটা ধারণা তৈরি করতে এবং সেটা আপনাদের মনের মধ্যে গেঁথে দিতে যাতে তাদের দলের রাজনৈতিক সুবিধা হয়। দেখুন, এ রাজ্যের সরকার রাজনীতির স্বার্থে জাতীয় নিরাপত্তাকে অগ্রাহ্য করছে। এটা যদি একবার এটা যদি মানুষের মনে গেঁথে দেওয়া যায়, দাঁড়ান, কথাটা খুব ভারী শোনাচ্ছে কি মনে হচ্ছে? কথাগুলো লোহার মতো শক্ত, হজম করা কঠিন। তাহলে আরও হালকা করে দিচ্ছি, পরিষ্কার করে একদম সরলভাবে বলে দিচ্ছি আপনাদের। ধরুন, এই সমস্ত বাদ দিয়ে যেটা বিজেপি বারবার অভিযোগ করছে সেটা হলো তৃণমূল মুসলিমদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের দেখেও চোখ বন্ধ করে থাকছে, তাদের পরিচয়পত্র দিয়ে ফেলছে এবং সেই সুযোগে বহু জঙ্গি টঙ্গি আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ছেন, দেশের ক্ষতি করছেন। এই অভিযোগ তো বিজেপি নেতারা সবসময় করেন, কিন্তু এখন এই দিল্লি বিস্ফোরণের পর তারা দেখাতে চাইছেন যে তারা যেটা বলছেন সেটা এক্ষেত্রেও সত্যি। এবার মুশকিল হচ্ছে কি জানেন তো, সেটা করতে তাদের উদাহরণের অভাব হচ্ছে না। ওই উত্তর দিনাজপুরের ডালখোলার ওই ডাক্তারি পড়ুয়াকে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা বাদ দিয়েও তো আরও উদাহরণ রয়েছে। কোচবিহারের দিনহাটার আরিফ হোসেন, তাকে একবার যদি হাতে পায় এনআইএ সহজে ছাড়বে? 5 বছর আগে নাকি সে বাংলাদেশ থেকে দিনহাটায় এসেছিল ওই আরিফ হোসেন। দিনহাটার এক মেয়েকে বিয়ে করে ভারতীয় সেজে সেখানেই গা ঢাকা দিয়েছিল। গা ঢাকা আবার কি, তার বাংলাদেশি পরিচয়টাকে হয়তো ঢাকা দিয়েছিল, কিন্তু এখানকার মানুষ হিসেবে সব কিছু করে টোরে এখানকার লোকজনের মধ্যে মিশে গেছিল এবং নতুন পরিচয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ভারতীয় পরিচয়। এই আরিফ হোসেনের খোঁজে দিনহাটা গেছিল এনআইএ। কেন জানেন? কারণ তাদের অভিযোগ, মানে শুধু ওই অনুপ্রবেশকারী এদেশে এসে মিশে যাচ্ছে, কাজকর্ম করছে, এই অভিযোগ তো ভুরি ভুরি আছে, এটা আপনারা সবাই জানেন। তার বাইরেও অনেক সর্বনাশা অভিযোগ রয়েছে। অভিযোগ হচ্ছে এই বাংলাদেশি নাকি এদেশে বসে কালো টাকার কারবার শুরু করেছিল, আর শুধু তাই নয়, সেই টাকা টেরর ফান্ডিংয়ে নাকি ব্যবহার হতো। মানে এনআইএর সন্দেহ আরিফ ভারত বিরোধী জঙ্গি কাজকর্মে জড়িত থাকলেও থাকতে পারে। এবার আরিফকে তো তদন্তকারীরা হাতে পাননি, কারণ সময় মতো সে দিনহাটার ওই শ্বশুর বাড়ির থেকে পালিয়েছে। দেখুন, ওই ডাক্তার ছাত্র সে কিন্তু গেছে এনআইএর প্রশ্নের মুখোমুখি হয়েছে, হয়তো তার পালানোর কিছু ছিল না, নিশ্চিন্তে গেছে। সেই তো পালায় যার পালানোর কারণ থাকে, কিন্তু তা বলে তার খোঁজ তো বন্ধ হয়নি এবং সে জঙ্গি মডিউলের সাথে জড়িত কিনা সেই সম্ভাবনাটা তো এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখুন, ধরে নিচ্ছি এক্ষেত্রেও কোনো জঙ্গি যোগ পাওয়া গেল না, তাতেই বা কি? সে যে কালো টাকার কারবার করে সেটা তো তদন্তকারীরা নিশ্চিত। ভারতে বসে এখানকার খেয়ে পড়ে এখানকার অর্থনীতির ক্ষতি করতে কালো টাকার র্যাকেট যারা চালায় তারা কি জঙ্গির থেকে কম কিছু? একজন বাংলাদেশি ঢুকে পড়ে কালো টাকার কারবার করছে, তাকে এনআইএ খুঁজছে, এরপর কি আর নিশ্চিন্তে থাকা সম্ভব? আমার কি মনে হয় জানেন তো, এই রকম আরিফদের উদাহরণ যত সামনে আসবে ততই এই এসআইআরটা কত জরুরি সেটা বিজেপি নেতারা দাবি করতে পারবেন। হয়তো তারাও চাইছেন এরকম উদাহরণ সামনে আসুক। আর সেক্ষেত্রে তৃণমূল যদি এসআইআর বিরোধিতা চালিয়ে যায়, তাহলে তৃণমূল যে বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরই বাঁচাতে চাইছে, এটা মানুষকে বিশ্বাস করাতে তাদের সুবিধা হবে।
আজকেই ওই কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় একজন ধরা পড়েছে। ওই ধৃত যুবক স্বীকার করেছে যে বাংলাদেশের ওই সিরাজগঞ্জ থেকে 4 বছর আগে এদেশেই ছিল। তারপর এ রাজ্যেরই একটা চায়ের ফ্যাক্টরিতে চাকরি জুটিয়ে নিয়েছিল। এখন যখন SIR হচ্ছে শুনে তার নাকি মনে হয়েছে, এবং তার মতো এদেশে থাকা বহু বাংলাদেশেরই নাকি মনে হয়েছে যে এইবার তো ধরা পড়ে যেতে পারে, এই জন্যে সবাই দেশ ছেড়ে সবাই পালিয়ে নিজেদের দেশে যাওয়ার চেষ্টা করছে। ওই জন্যই আপনাদের দেখিয়েছিলাম না বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তি কীরমভাবে ফাঁকা হয়ে গেছে। এবার এই কেস স্টাডিগুলো যত বেশি পাওয়া যাবে বিজেপির তো তত পোয়াবার। বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ। কত বছর আগে এসলেন? 4 বছর। বাংলাদেশের কোথায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন। কি এতদিন কি করছিলেন? এখানে কাজ করতাম। কিসের কাজ? চা ফ্যাক্টরিতে। মানে বুঝতে পারছেন, SIRকে মনে হচ্ছে অনায়াসে রেলের ট্র্যাকের সঙ্গে তুলনা করা যায়। ওই রেলের 2টো ট্র্যাক আছে, পাশাপাশি এগোয়। SIRেও 2টো লাইন পাশাপাশি এগোচ্ছে। একটা লাইন এই SIRের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, আর আরেকটা লাইন SIR আতঙ্কে বাংলাদেশে পালানোর অভিযোগ। হলদিবাড়িতে ধরা পড়ে এই বাংলাদেশি অম্লান বদলে সবকটা স্বীকার করে নিয়েছে, বলেছে 4 বছর আগে কীভাবে এসেছিল, কোথা থেকে এসেছিল, সিরাজগঞ্জ থেকে, এখানে চা ফ্যাক্টরিতে কাজ জুটিয়েছে। যেটা এখনও বলেনি সেটা হচ্ছে এখানে থাকতে যে কাগজপত্র সে তৈরি করেছিল, যেটুকুনি তৈরি করেছিল সেগুলো কিভাবে করেছিল, কাকে দিয়ে করেছিল, কিন্তু যেটুকুনি স্বীকার করেছে সেটাও কি কম নাকি? দেখুন, তার মতো এরকম ভাজা মাছটা উল্টে খেতে পারে না মুখ করে। ইদানিংকালে কিন্তু কোনো বাংলাদেশিকে স্বীকার করতে দেখিনি যে সে বাংলাদেশি, এদেশে অনুপ্রবেশকারী। বরং ওই নিউ টাউন, তার বিভিন্ন আশেপাশের জায়গায় যে বস্তিগুলো এখন খালি হয়ে গেছে, সেখানকার লোকজন বলছেন তাদের প্রতিবেশী হিসেবে কিছু বাংলাদেশি থাকতো, কিন্তু SIR শুরু হতেই চাচা আপন প্রাণ বাঁচা বলে কোথাও না একটা চলে গেছে। তার মানে কি? এই বাংলাদেশিদের আসার যাওয়ার মাঝে একটা ফ্যাক্টর হচ্ছে SIR। এবার যে বাংলাদেশিরা পালাচ্ছে বলে লোকজন বলে বেড়াচ্ছে, তারা কারা? বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন, তারা চোখ বন্ধ করে বলে দেবেন যারা পালিয়েছে বা পালাচ্ছে তারা মুসলিম। তার মানে কি বাংলাদেশ থেকে ভারতে শুধু সেখানকার মুসলিমরাই এসছে? একদম না। মেদিনীপুর শহরের খয়রুল্লাহ উত্তরপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে আজ থেকে 20 বছর আগে হঠাৎ একটা কলোনি তৈরি হয়ে গেছিল। আর সেই কলোনিতে যারা জমি কিনে বাড়ি করে বসবাস করছে তারা সবাই কিন্তু বাংলাদেশি হিন্দু। মেদিনীপুরের ওই খয়রুল্লাহ উত্তরপাড়ায় এরকম 50 থেকে 60খানা বাংলাদেশি হিন্দু পরিবার রয়েছে। 2005 সালে তারা এখানে এসছে, এখানে সংসার করছে, বিয়ে থা হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। এখন যখন SIR হচ্ছে তখন তারা বলছে ভারত সরকারের ওপর তাদের আস্থা আছে। তারা আশাবাদী যে 2002 সালের ভোটার লিস্টে নামটা নেই বলে ভারত তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে না। কোথা থেকে তারা এতটা আশাবাদী হচ্ছে কারণ তাদের ধর্ম পরিচয়। বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে এই হিন্দুরা এদেশে চলে এসেছিল এবং 2014 সালের আগে এসছে তারা। ফলে CAর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাওয়ার রাস্তাটা খোলা নিয়ম অনুযায়ী, এবং যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ তারা এদেশে শরণার্থীর মর্যাদা পাবে, এদেশে আশ্রয় পাবে, এইটাই তারা, এবং তারপরে নাগরিকত্ব পাবে। কারণ এর মধ্যে এতদিন কেটে গেছে, নাগরিকত্ব পাওয়ার শর্ত পর্যন্ত পূরণ করে ফেলেছে। সুতরাং তারা আশাবাদী, কিন্তু এটা তো তাদের আশা। রাজনীতি কি করছে? রাজনীতি সেটাই করছে যেটা রাজনীতির কাজ, সেই SIR এর শুরু থেকে করে আসছে, মানুষকে আশা আর আশঙ্কার দোলনায় দোলানো। বিজেপি বলছে যে বাংলাদেশ থেকে আসা এই হিন্দুদের মুশকিল আসান হবে CAর মাধ্যমে, আর মেদিনীপুরের তৃণমূল নেতারা বলছেন ওটা আসলে ফাঁদ। CAর ফর্ম যে মুহূর্তে তারা CAর ফর্ম পূরণ করবেন তক্ষুনি নাকি ওই মেদিনীপুরে ওই বাংলাদেশ থেকে আসা ওই হিন্দুদের সমস্যা শুরু হবে। এবার খেয়াল করে দেখুন, 2টো প্রধান রাজনৈতিক দল
সত্যিই যারা সমস্যা নিয়ে ওদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছেন তাদের দুটো সম্পূর্ণ উল্টোমুখী কথা বলছে। এবার এরা কোন কথাটা শুনবেন, কোন কথাটা বিশ্বাস করবেন, কোনটা রাখবেন, কোনটা ফেলবেন, এখানেই আসলে রাজনীতির খেলাটা শুরু। রাজনীতি আসলে বলছিলাম বিশ্বাস করানোর খেলা। যে যত সঠিকভাবে প্রচারটা করতে পারবে সেই তার বক্তব্যটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। এটা মেদিনীপুরের খয়রুল্লাহ উত্তরপাড়া। এখানে গড়ে ওঠা কলোনি বাংলাদেশি হিন্দুদের। মেদিনীপুরের উত্তরপাড়ার কলোনিতে 50 থেকে 60টা পরিবার থাকে। অধিকাংশই 2005 সালে বাংলাদেশ থেকে আসে বলে দাবি। দালাল ধরে বনগাঁ সীমান্ত পার করে ভারতে ঢোকে। আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা, এখান থেকে সেইখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। অর্থাৎ এরা চোরা পথে ভারতে এসেছে, এরা অবৈধভাবে ভারতে ঢুকেছে। তাই এসআইআর শুরু হতে হিন্দু হলেও এই বাংলাদেশিরা মহা চিন্তায় পড়েছে। ভয় লাগছে, ভয়টা লাগছে অনেক কল্যাণ মেয়েদের কামার দিকেছে। কেন ভয় লাগছে? কেন ভয় তো কিছু নেই বলছে সরকার, মানে যেহেতু 2002 এর নাম নেই বলে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আশঙ্কা যেমন আছে তেমনি আশাও আছে। আশার নাম সিএএ। একটা নাগরপত্র করে দিছে স্যার, আমরা রয়েছি দুশ্চিন্তা, মানে ব্যবসা বাণিজ্য করে খাই, বাইরের বাচ্চা নিয়ে তাই তো চাই যে সরকার বোঝাচ্ছে যে তোমাদের কিছু হবে না, তোমাদের নাগরপত্র হইবে, করে দিব, বা এরকম একটা ইয়ে করছে। এখানে উত্তরপাড়ার প্রশ্ন আরও জটিল করছে রাজনীতি। বিজেপি বলছে চিন্তা নেই, তৃণমূল বলছে সিএএটাই নাকি চিন্তার। এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্যে বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কি সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন। ওখান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে নিজেদের ধর্ম বাঁচাতে, নিজেদের পরিবার, মা, স্ত্রী এবং মেয়ের সম্মান বাঁচাতে, খুন হওয়ার হাত থেকে বাঁচার জন্য যারা রাতের অন্ধকারে সব কিছু ছেড়ে দিয়ে তারা পালিয়ে এসেছে, তাদেরকে ভারত সরকার শরণার্থীর মর্যাদা দিচ্ছে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে তারা প্রত্যেকেই ভারতবর্ষের ভোটাধিকার পাবেন। কি হবে? মেদিনীপুরের খয়রুল্লাহ উত্তরপাড়া ফাঁকা হয়ে যাবে, নাকি এখানকার বাংলাদেশি হিন্দুদের গা থেকে অবৈধ বাসিন্দা স্ট্যাম্প মুছে দেবে সিএএ? উত্তরটা আপাতত ভবিষ্যতের গর্ভে। দেখুন, একটা জিনিস ভেবে কিন্তু খুব ভাল লাগছে, জানেন তো, এই বাজারে টেনশন কিন্তু সবার আছে, হিন্দু মুসলমান সবার আছে, সবাই ওই কাগজপত্র ঠিকঠাক আছে কিনা রাত জেগে সবাই গোছাচ্ছি, সেটা একটা আলাদা কথা। কিন্তু তাও একটা জিনিস ভেবে বেশ ভাল লাগছে, এই বাজারে আপনার আমার মতো শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলগুলো টেনশনে আছে। এই যে ধরুন, মানে এটার প্রমাণ তো হাতে গরম। এসআইআর এর পর ভোট হয়েছে বিহারে, সেখানে বিজেপি যেদিন এরকম ধুমধাম করে হই করে জিতে গেল, সঙ্গে সঙ্গেই তৃণমূলকে সেই দিনই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ভিডিওটা পোস্ট করতে হলো। ওরা যদি আসে, মানে নিজেরাই স্বীকার করে নেওয়া যে আসতে পারে এরকম একটা সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। অথচ এইরকম ক্ষেত্রগুলোতে কালকেও বলছিলাম যে এটা আগের থেকেই কিন্তু অস্বীকার করে দেন, ওই দুর্নীতি হয়নি, সেরকমই বলার কথা ছিল যে বিজেপি ও তো আসবেই না, যারা আসবেই না তাদের এলে কি হবে, এই প্রসঙ্গ নিয়ে তো আলোচনারও কোনো মানে হয় না। এই কনফিডেন্সটা তার মানে নেই, তার মানে ভয় একটা, ওই এসআইআর কেন্দ্রিক ভয় একটা আছে। এসআইআরে কোন ভোটারের নাম বাদ যাবে, অমুকের নাম বাদ গেলে কি হবে, কাদের নাম বাদ যাবে, এটা নিয়ে সবার মধ্যে কিন্তু একটা চাপা টেনশন আছে। এই রাজনৈতিক দলগুলো, শাসক দলের মধ্যেও আছে, এটা খুব পরিষ্কার। দেখুন, এখন অবধি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তিনটে জিনিস। এক, মৃত ভোটারদের নাম বাদ যাবে, একটা বড় অংশ বাদ যাবে, সববার নাম বাদ যাবে না মৃত ভোটারদের, কারণ যে সমস্ত ক্ষেত্রে ওই বিএলএদের ওপর বিএলএরা চাপ সৃষ্টি করে এই নামগুলোকে বাঁচিয়ে দিতে পারবে তার কথা আলাদা, কিন্তু যেগুলোকে এই আধার কার্ডের মাধ্যমে বা ওই সমব্যথী প্রকল্পে কারা কারা মৃত আত্মীয়ের জন্য, কোন মৃতের জন্য টাকা পয়সা পেয়েছেন, সেই সমস্ত চেক করে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে না, তার আগেই কাগজপত্র পরীক্ষা করে ওই মৃত বলে
চিহ্নিত করে তাদের নামগুলো বাদ দিয়ে দিতে পারবে কমিশন, তাদের নামগুলো বাদ যাবে। এটা হচ্ছে 1। 2, এরকমভাবেই কিছু মানুষ যারা এ রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন তাদের নামগুলো বাদ যাবে, অর্থাৎ 2 জায়গায় যাদের নাম আছে। আর তৃতীয়ত, যাদের ওই নিয়ম মাফিক কাগজপত্র মিলছে না টিলছে না সেরকম নাম তো না হয় বাদ গেল কিছু। এবং চতুর্থত আরেক দল যারা ভয় পেয়ে চলে যাচ্ছে, মানে বাংলাদেশ। এবার এই সংখ্যক ভোটাররা চলে গেলে, মানে এই রকম 4 শ্রেণীর ভোটার যদি ভোটার তালিকার থেকে চলে যান, তার লাভের কড়িটা কে গুনবেন আর ক্ষতিটা কাদের হবে, এটাই সবাই কিন্তু খুব নিশ্চিত করে বুঝতে পারছে না। কারণ বিহারে এসআইআরে শাসক দল জিতে গেছে, এসআইআর হয়েছে, নামও বাদ গেছে, শাসক দলও জিতেছে, অনেক মানে হই হই করে জিতেছে। এবার বাংলাতেও এবারে এসআইআর হচ্ছে, এবার ওখানে বিজেপি জিতেছে বলে এখানেও বিজেপি জিতবে, এটা ভেবে এখানকার বিজেপি নেতারা তারা তো প্রবল উৎসবে ফেটে পড়েছে। সেটা ঠিক নাকি ওখানে শাসক দল ওই এসআইআর সত্ত্বেও জিতেছে বলে এখানকার শাসক দলেরও কোনো সমস্যা হবে না, সেটা ঠিক? এইটার তো কোনো জবাব কারোর কাছে নেই। কারণ সব মিলে এসআইআর মনে হচ্ছে একটা জটিল ক্যালকুলাস, জানেন তো, এবং সুপার কম্পিউটারও এটা মানে এটা এমন একটা জটিল সমস্যা, সব সমস্যার বাইরে, এটাকে কিছুতে সমাধান করতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত একটা বিষয় মোটামুটি বুঝতে পারছি, মানে এসআইআর কেন্দ্রিক যা যা বক্তব্যগুলো, সেটার থেকে এটুকুনি বুঝতে পারছি বিজেপি নেতারা মোটামুটি মনে করছেন তাদের হয়ে লড়াইটা কেউ না কেউ লড়ে দেবেন। কখনো নির্বাচন কমিশন এসআইআর দিয়ে লড়ে দেবে, কখনো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লড়ে দেবে, কখনো কেন্দ্রীয় স্তরের নেতারা এসে লড়ে দেবেন, আর বাংলার বিজেপি নেতারা শুধু জয়ের মালাটুকু পড়বে। ব্যাপারটা তো সহজ না। রাজনীতিতে এই সমস্ত কিছুর মূল্য আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সংগঠনটা মাঠে নেমে খেলার, মাটি কামড়ে পড়ে থাকারও একটা মূল্য আছে। কারণ এটা ভেবে নেওয়ার খুব একটা কারণ নেই যে এই ভোটার লিস্ট থেকে যাদেরই নাম বাদ পড়বে তারা সবাই তৃণমূলের ভোটার। হ্যাঁ, ভুতুরে ভোটারের ফয়দাটা সবসময় অভিযোগ ওঠে যে শাসক দল পেয়েছে, ধরে নেওয়া গেল যে তর্কের খাতিরে সেটা গেল, কিন্তু তারপরেও এদেশের বাসিন্দা মুসলিমরা, সংখ্যালঘুরা তারা তো রয়েছেন, তাদের সংখ্যাটা তো যথেষ্ট। এরা যে সংখ্যালঘু ভোট যথেষ্ট সংখ্যায় বেশি, এবং বেশি মানে একটা সিটকে তারা নিয়ন্ত্রণ করছেন, এরকম আসনের সংখ্যা 74, বিরাট। এসআইআরের পর কি এই আসনগুলোর চরিত্র বা পুরোটা হিসেবটা পুরোটা বদলে যাবে? দেখুন, বিজেপি নেতারা মুখে যতই কনফিডেন্স দেখান, তারা কি বাস্তবে এমন বিষয়টাকে ধরে নিতে পারছেন নিশ্চিন্ত মনে? নাকি তারা চাইছেন আবার আরও একজন বাড়তি কেউ এসে তাদের আবার এক্ষেত্রে একটুখানি নিশ্চিত করে দিন, মানে ওই আসাদুদ্দিন ওয়াইসির মিমের মতো। বিহারের ভোটে মিম 5টা সিট পেয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই বাংলা লাগোয়া বিহারের আসন। এবারে মিম যখন বিহারে ভোট কেটেছে তখন সীমান্ত পেরিয়ে এ রাজ্যেও ভোট কাটতে পারে, আর সেই ভোট তৃণমূলের পকেট থেকেই মাইনাস হবে এবং তারা আরও কতগুলো বাড়তি আসন জিতে নেবেন। এটা ভেবে বিজেপির নেতারা একটু আত্মবিশ্বাসী হতে পারেন, কিন্তু রাজনীতিতে কি সব পাটিগণিতের অঙ্ক মেলে? মিম ভোট কাটার ফলে কার্যত 20-র বেশি আসনে মহাগঠবন্ধনের প্রার্থীরা হেরে গিয়েছেন। অর্থাৎ মিমের মূল কাজ ছিল বিজেপিকে জিততে সহযোগিতা করা। এ রাজ্যে সংখ্যালঘুদের কাছে চিত্রটা আরো বেশি করে পরিষ্কার হয়ে গেল এই কারণে, কারণ আজ থেকে 5 বছর আগে যখন বিহারে ভোট হয় 2020 সালে, সেই নির্বাচনেও কিন্তু অনুরূপ ছবি আমরা দেখেছি। একই ছবি আমরা মহারাষ্ট্রে দেখেছি। মিম একটি সংখ্যা লঘুদের তৈরি করা পার্টি, সুতরাং তারা হয়তো এটা একটা রিমার্কেবল বিষয় যে আজকে মুসলিম অ্যাপিজমেন্ট করেও মুখ্যমন্ত্রী মুসলমান ভাই বোনেদের নিজেদের কাছে রাখতে পারছেন না, তারা চলে যাচ্ছে। কারণ তারাও বুঝতে পারছে যে এই সরকার আমাদের কোনো উন্নয়ন দেয়নি, আমাদেরকে ব্যবহার করেছে ভোটের জন্য। 30% মুসলিম ভোটার বা আমজনতা তাদের
মনের মধ্যে কি চলছে, গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তারাও যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ বিহার এর রেজাল্ট সেটা একবার প্রমাণিত। বিহারের মুসলমান মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, এইটা এত তাড়াতাড়ি বোধহয় বলে দেওয়ার সময় আসেনি, কেননা তার জন্য আরো বুথ ধরে ধরে অ্যানালিসিস দরকার। কোথায় কোন ফ্যাক্টর কাজ করেছে না করেছে আমরা জানি না। দেখুন, বিহারের এই ভোট থেকে না শুধু যে বাংলার বিজেপি নেতৃত্ব আশাবাদী হচ্ছেন বা অনুপ্রাণিত হচ্ছেন এরকম কিন্তু নন। এখানে তৃণমূলও কিন্তু বিহারের ওই ভোটের ফলাফল থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার রসদ খুঁজে পাচ্ছে। সিরিয়াসলি অবাক হবেন না। দেখুন, বিহারে মহিলা ভোট, তারা কিন্তু এইবারে এই ভোটের ভাগ্য নির্ধারণে বেশ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং তাদের একটা বড় অংশ কিন্তু ওই যে জেডিইউ এবং বিজেপি মানে এনডিএর দিকে গেছে। এর মেন কারণ দুটো। এক, নীতিশ কুমারের উন্নয়নমূলক কার্যকলাপ, যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহিলা নিরাপত্তার ব্যবস্থা করা এবং তার সঙ্গে সঙ্গে হাতে গরম অনুদান। এবার এই দুটো জিনিস তাদের এমনভাবে প্রভাবিত করেছে যে নীতিশ কুমারের স্বাস্থ্য সম্পর্কিত কোনো মানে জল্পনা কল্পনা কোনো কিছুই তাদের প্রভাবিত করতে পারেনি। এই একই জিনিস তো এখানেও রয়েছে। এখানেও তো এখানকার মহিলা ভোটাররা তারা কিন্তু তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের একটা প্রভাব আছে, এটা সবাই জানেন। এবং দ্বিতীয়ত, এখানেও ওই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এরকম বহু অনুদান প্রকল্প রয়েছে হাতে গরম দেওয়া। হ্যাঁ, তার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে আরজি কর বা অন্যান্য ঘটনাগুলো কোথাও প্রশ্ন তো তৈরি করেই দেয়। যে মানুষজন তিলোত্তমার জন্য সুবিচার চাইতে রাস্তায় বেরিয়েছিলেন তাদের মনের ক্ষোভ কোথাও না কোথাও তো থাকেই। কিন্তু তৃণমূলের নেতৃত্ব তারা আশাবাদী যে ওই যোগ বিয়োগের পর সংখ্যাগরিষ্ঠ ওই মহিলা ভোট তাদের ভোট ব্যাংক হয়েই থেকে যাবে। সাগরিকা ঘোষ সেই জন্যেই পোস্ট করেছেন যে ওইখানে যেভাবে বিহারে যেভাবে এই মহিলা ভোটটা ভাগ্য নির্ধারণ করেছে, এ রাজ্যেও সেই মহিলা ভোট তাদের সপক্ষে থেকেই এ রাজ্যের ভোটের ভাগ্য নির্ধারণ করে দেবে। মানে সবাই নিজের নিজের মতো করে এই ভোটটার বিশ্লেষণ করছেন, অনুপ্রেরণা খুঁজছেন, আত্মবিশ্বাস খুঁজছেন। আর ওই হাতি দেখানোর মতো কেউ আমাদের সুর দেখাচ্ছেন আর কেউ আমাদের লেজ দেখাচ্ছেন।